নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের ১২৬তম পর্বে আপনাদের প্রত্যেককে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। ইতিহাস এবং পুরাণ এই দুটি শব্দের মধ্যে একটা অর্থগত পার্থক্য আছে। যা কিছু প্রাচীন ইতিবৃত্ত, যা অন্যের কাছ হতে অন্যের মাধ্যমে শুনেছি জেনেছি, তাই পুরাণ কথা। অন্যদিকে যে অতীত ঘটনায় বক্তা স্বয়ং উপস্থিত ছিলেন, জড়িত ছিলেন, সেই ঘটনার সাক্ষী ছিলেন, দর্শক ছিলেন, সেই ঘটনা যিনি নিজে দেখেছেন, সেই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন, তার সেই বর্ণনাটি ইতিহাস। অর্থাৎ পুরাণ শোনা কথা, ইতিহাস দেখা কথা। ইতি হ আস অর্থাৎ এমনই ছিল। এই অর্থে রামায়ণ এবং মহাভারত দুটি ইতিহাস। কারণ রামায়ণের রচনাকার বাল্মীকি এবং মহাভারতের রচনাকর্তা ব্যাসদেব, শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, এরা প্রত্যক্ষভাবে তাদের রচনার অন্যতম সাক্ষী, দর্শক, অংশগ্রহণকারী এবং দুজনেই এই ঘটনার সাথে সবিশেষভাবে একাত্ম। এই দুই রচনায় যেসব ঘটনা তাদের উপস্থিতির পূর্বের ঘটনা, সেগুলো বাচ্চারা যা ঘটনাগুলো তারা অন্যদের কাছ হতে শুনেছেন, সেই অংশটুকু পুরাণ। এই অর্থে রামায়ণ এবং বিশেষ করে মহাভারত পুরাণ ইতিহাস, পুরাণোতিহাস। যেহেতু রচনাকর্তারা বেশিরভাগ অংশেই প্রত্যক্ষভাবে জড়িত, তাই এই দুটি রচনা ইতিহাসের মর্যাদা পেয়েছে। যদিও ব্যাসদেব তার রচনাকে নিজে কাব্য বলেছেন, এ কথায় আমরা পরে আসব। মহাপদ্মনন্দ হতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময়কাল নিশ্চিতভাবে গণনা করা বর্তমানে সম্ভব হয়েছে। এ হিসেবে ভারত যুদ্ধকাল নির্ণীত হয়েছে 1416 খ্রিস্টপূর্ব, বিসি 1416 বিসি। এই হিসেবে পরীক্ষিত জন্ম হতে নন্দাভিষেক কাল 1015 বছর। দেখুন, নন্দাভিষেক হয় 2401 বিসিতে, 2401 বিসিতে, খ্রিস্টপূর্বে। পরীক্ষিত জন্ম নন্দাভিষেকের কাল হতে 1015 বিসিতে। পরীক্ষিতের জন্ম নন্দাভিষেক কাল হতে 1015 বিসিতে। তাহলে যুধিষ্ঠিরের সময় হলো 2401 প্লাস 1015 অর্থাৎ 3416 বিসিতে, খ্রিস্টপূর্ব 3416তম খ্রিস্টপূর্ব 3616তে যুধিষ্ঠিরের সময়কাল। এই হিসেব মৎস্য এবং বায়ু পুরাণ ভিত্তি করে পুরুবংশকাল, বৃহদ্রথ বংশকাল, ইক্ষ্বাকু বংশকাল নির্ণয় করা সম্ভব হয়েছে। সমপর্যায়ে বিভিন্ন প্রাচীন রাজবংশের কাল নির্ণয়।
মহাভারত এবং রামায়ণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই দুটি অপূর্ব কাব্যগ্রন্থ। রামায়ণে যে নৈসর্গিক বর্ণনা আছে, এ অপূর্ব যে ভাবময়তা আছে, তা মহাভারতে নেই। মহাভারতে বীর রস এবং শান্ত রসই প্রধান। মহাভারত সাধারণত শান্ত রস, তবে তার মধ্যে বীর রসও আছে। অনুষ্টুপ ছন্দের অপূর্ব ব্যবহার আছে। আমাদের যে কোনো প্রাচীন স্তোত্রগুলো এবং যে কোনো মহাভারতের সবটাই অনুষ্টুপ ছন্দে ৮-৮-৮-৮ এইভাবে এসেছে। যদি আপনার গীতাকে দেখেন, গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা দেখুন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসব। এই ৮-৮ করে, অর্থাৎ পুরো মহাভারতটাই এই অনুষ্টুপ ছন্দে লেখা। কবি অর্থে বাল্মীকি কিংবা ব্যাসদেব দুজনে যত না পোয়েট, তার চেয়েও অনেক বেশি দূরদৃষ্টি প্রজ্ঞাদৃষ্টি সম্পন্ন মানুষ, কবির মনীষী। তাদের এই দৃষ্টিশক্তি রচনা প্রভা ছিল বলেই, রচনা প্রজ্ঞা ছিল বলেই তাদের রচনা ইতিহাস হয়েও সর্বকালজয়ী। আমরা গত পর্বে শুনছিলাম জরাসন্ধ বধের ইতিহাস। জরাসন্ধ কিন্তু মনে রাখবেন কুরু বংশীয় কুরুষ। মহারাজ কুরু, তার পর অধস্তন হিসেবে এসেছেন সুধনু, সুহোত্র, চ্যবন। যে চ্যবন পিজবনের কথা আমরা বহুবার আগে বলেছি, সেই চ্যবন। তারপর কৃতক, তারপর এসছেন উপরিচর বসু, এর কথাও আমরা আলোচনা করেছি। উপরিচর বসুর পুত্র হচ্ছেন বৃহদ্রথ। বৃহদ্রথের পুত্র জরাসন্ধ। এই জন্য জরাসন্ধকে বাহদ্রথও বলা হতো। এখানে অবশ্য মৎস্য পুরাণের সাথে মহাভারত এবং অন্যান্য পুরাণের কিছু পার্থক্য আছে। মৎস্য পুরাণ মতে বৃহদ্রথ হচ্ছে দুজন, একজন উপরিচর বসুর পুত্র বৃহদ্রথ, এই বৃহদ্রথ হতে জরাসন্ধ বৃহদ্রথ মধ্যে ৭ পুরুষের ব্যবধান। অর্থাৎ মৎস্য পুরাণে আমরা দুজন বৃহদ্রথের কথা পাচ্ছি। একজন উপরিচর বসুর পুত্র বৃহদ্রথ, তার সৎপুরুষ পরে জরাসন্ধ বৃহদ্রথ। দ্বিতীয় বৃহদ্রথ, তিনি জরাসন্ধ নামে সবিশেষ পরিচিত। তার আসল নাম বৃহদ্রথ। মৎস্য পুরাণ মতে তার আসল নাম বৃহদ্রথ, জরাসন্ধ তার উপাধি। যাই হোক, আমরা বিষয়টি সহজ করে নেবার জন্য মহাভারতের বর্ণনাকে মান্যতা দিয়েছি। সেই অনুসারে উপরিচর বসুর পুত্র বৃহদ্রথ এবং বৃহদ্রথের পুত্র জরাসন্ধ, এই হিসেবেই আমরা চলব। এই জরাসন্ধের দুজন মূল সেনাপতি ছিলেন। একজন শ্রীকৃষ্ণের পিস্তুত ভাই চেদিরাজ শিশুপাল, অন্যজন হিরণ্যধনু। এই হিরণ্যধনু কে মনে আছে আপনাদের? নিষাদ রাজ হিরণ্যধনু একলব্যের পিতা। এর কথায় আমাদের শীঘ্রই আসতে হবে, আমরা আসব। মাঝে মাঝে মহাভারতীয় গল্প কাহিনীর মধ্যে আমাদের রাজধর্মের কথা, অর্থাৎ গভর্নেন্সের কথা আমাদের বলে নিতে হয়েছে। সেখানে যেমন নারদের কথা এসেছে, তেমনি বিদুরের কথা, ভীষ্মের কথা, এদের কথাও আসবে। শুক্রাচার্যের কথা, বৃহস্পতির কথা, অন্যান্য বিভিন্ন রাজনীতি রাজশাস্ত্রের কথা। এমনকি যে মনুকে ইদানিংকালে সবাই গালমন্দ করেন, তার কথাও আসবে। মনে রাখবেন, মহামতি মনুই
প্রথম রাজধর্ম বা রাজনীতি শাস্ত্রের প্রণেতা, এবং সেই রাজনীতি শাস্ত্রের নীতি নৈতিকতা এখনো এত সময়োপযোগী যে বর্তমান সময়ের গণতান্ত্রিক বহুদলীয় উপদলীয় রাষ্ট্র ব্যবহারের মধ্যে তা সবিশেষভাবে কালোপযোগী। সেই মহানু মহারাজ রাজধর্ম আলোচনায় একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত রেখেছিলেন। তিনি বলছেন, দীর্ঘদিন প্রতাপের সাথে যথামান্য রাজধর্ম পালন করতে করতে শাসকের মনে যেমন অহংকার স্বেচ্ছাচারিতার উদয় ঘটে, তেমনি তার রাজ্য শাসন প্রক্রিয়ায় বহু দোষও জন্মায়। সে কারণে হয় শাসক নিজেকে বদলে ফেলবেন, নিয়মিতভাবে নিজের দোষগুণ পর্যালোচনা করবেন, সম্ভব হলে শাসন প্রক্রিয়া হতে নিষ্কৃতি হয়ে বনে যাবেন, না হলে তাকে অপসারণ করতে হবে। কিন্তু বাস্তব হলো, একবার রাষ্ট্র শাসকের মধু আস্বাদ লাভ করলে তা হতে পরিত্রাণ নেওয়া কি এত সহজ? কেউ কি সত্যি চায় না তাকে সরানো যায়? জরাসন্ধের বহু গুণের মধ্যে দোষও সংক্রামিত হচ্ছিল। তার সবচেয়ে বড় প্রমাণ স্বেচ্ছাচারিতা। এই স্বেচ্ছাচারের জন্যই, বিপুল স্বেচ্ছাচারের জন্যই জরাসন্ধের মৃত্যু। জরাসন্ধের মৃত্যুর সঠিক উপায় ঘটানো হয়েছিল কিনা, তার মৃত্যুটি সঠিক উপায়ে ঘটানো হয়েছিল কিনা, এই প্রশ্নে দুপক্ষ সম্পূর্ণ আড়াআড়ি ভাবে জরাসন্ধের মতোই দুই সন্ধি পক্ষে বিভক্ত। সে প্রশ্নে আমরা যাব না, তা সেটা সঠিক হয়েছিল নাকি সঠিক হয়নি সে প্রশ্নে আমরা যাব না। কাশিরাম দাসের ভারত কথাতেও আমরা যাচ্ছি না। কথাটা হলো, মহাপরাক্রমী জরাসন্ধ যে শ্রীকৃষ্ণের বুদ্ধি কৌশলে ধীরে ধীরে এমন এক পরিণতির দিকে পৌঁছাচ্ছেন, সেটা কিন্তু তিনি নিজে টের পাননি। যেমন এটাও বোঝেননি তিনি এখন আর যৌবন দৃপ্ত নন, যে ভীমের মতো দুর্ধর্ষ যুবা পুরুষের সাথে এই প্রৌঢ় অবস্থায় আগের মতন লড়তে পারবেন না। জরাসন্ধ কিন্তু বয়সে ভীষ্মের সমান, এটা মনে রাখবেন। জরাসন্ধের বয়স আর ভীষ্মের সমান, বয়স প্রায় সমান। ভীষ্ম একটু বড়, জরাসন্ধ ছোট। সে হিসেবে তিনি এখন যথেষ্ট বৃদ্ধ হয়েছেন। যতই শক্তিমান মল্লযুদ্ধ পারদর্শী হন না কেন, কুশলী ভীমের তুলনায় তিনি খানিকটা পিছিয়েই আছেন। কুশলতার কারণে না হলেও বয়সের কারণে তো বটেই। ফলত নিজের রাজনৈতিক প্রতিপত্তি যে অস্তগামী সূর্যের মতো মধ্যকাশ হতে এবার পশ্চিম আকাশে ঢলে পড়তে চলেছে, তা তিনি টের পাননি। তার বয়স হচ্ছে, ফলত নিজেকে অসীম শক্তিশালী ভাবাটাই তার ভুল হয়েছে, এবং অবশেষে ভীমের হাতে তাকে প্রাণ দিতে হয়েছে। আর এই সোজা কথাটা সম্রাট জরাসন্ধের মতন বোঝেননি আমাদের কাশিরাম দাস। তাই তিনি জরাসন্ধের মৃত্যুকে একটা অলৌকিকভাবে ব্যাখ্যা করেছেন, তাকে দুভাগে নাকি চিরে মারা হয়েছে। বোঝেননি সাহেব জন সম্রাট সাহেব জন হাইবেটেল। ইনি ছিলেন আমেরিকার জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক। বোঝেননি মাদাম বিয়ার্ত, বোঝেননি অধ্যাপক জন ব্রাঙ্কিনটন, যিনি ইউনিভার্সিটি অফ এডিনবার্গের প্রফেসর ছিলেন। এরা কেউ জরা রাক্ষসের হস্তপ্রভাব দেখেছেন, কেউ জরা মরণ তত্ত্ব বর্ণনা করেছেন, কেউ আবার মহাকালের হস্তক্ষেপ দেখেছেন, কাল সন্ধির বর্ণনায় পূর্বকাল এবং চলমান কালের সংঘাত দেখিয়েছেন। তো কেউ আবার জরাসন্ধের কাহিনীটিকে শিশুপালের কাহিনীর
পূর্বমানিক হস্তক্ষেপ বলে বর্ণনা করেছেন, অ্যান্সিপিটেরি ডাবলেট, অ্যান্সিপিটেরি ডাবলেট হিসেবে বর্ণনা করেছেন। সবচেয়ে সার কথাটি বলে গেছেন মনু মহারাজ। একজন অতি প্রতাপী ব্যক্তির প্রতাপ ক্ষমতার তলদেশে কখন যে তার অজান্তেই ঘুণ ধরে যায় সে নিজেই টের পায় না। বাল্মীক সদৃশ ভাষত ইয়রহাস্রম। উই পোকা ঘুণ পোকার মতন যেন তার প্রতাপ একটু একটু করে ঘুণ ধরে ক্ষয় পেতে থাকে, সে সেটা নিজেও টের পান না। এজন্য মহামতি মনু সবসময় শাসককে আত্মশোধন, আত্মপরীক্ষণ তথা আত্মমার্জনের কথা বারবার বলেছেন। এখানে গোলমাল পাকিয়ে ফেলেছেন সবাই। আগের সাহেবরা যেমন ভুল করেছেন, আমাদের কাশিরাম দাস যেমন ভুল করেছেন, জার্মান পণ্ডিত ওয়াল্টার রুবেন সাহেবও ঠিক তেমনি ভুল করেছেন। তিনি আবার দেবাসু, দ্বন্দ্ব, যুদ্ধ ইত্যাদি কথার মাঝে শ্রীকৃষ্ণকে সরাসরি যুধিষ্ঠিরের রাষ্ট্র যজ্ঞের এজেন্ট বানিয়ে ছেড়েছেন। আমাদের প্রশ্ন, শ্রীকৃষ্ণ যুদ্ধ জয় সম্ভব, শ্রীকৃষ্ণ এজেন্ট হবেন কেন? আমাদের এটাই প্রশ্ন, শ্রীকৃষ্ণ এজেন্ট হতে যাবেন কেন? কারো এজেন্ট হতে কেন যাবেন? তিনি নিজেই তো জরাসন্ধের নিপাত চান। সরাসরি যুদ্ধ জয় সম্ভব নয় জেনে, যার জন্য তিনি নানান কৌশলে জরাসন্ধের শক্তি হ্রাস করে চলছিলেন। আর জরাসন্ধের মূল টার্গেট তো কৃষ্ণ এবং বলরাম। জামাই কংসকে বধ করার জন্যই জরাসন্ধ বারবার মথুরা আক্রমণ করেছেন, কৃষ্ণ বলরামকে হত্যা করার জন্য। লক্ষ্য করবেন, জরাসন্ধ কখনই সাধারণ মথুরাবাসীর কিংবা মথুরা রাজ্যের কোনো ক্ষতি করেননি। শ্রীকৃষ্ণ একের পর এক জরাসন্ধের শত্রুদের হত্যা করে নিজে সেই রাজ্য অধিকার করেননি, নিজে সেই রাজ্যের সিংহাসনেও বসেননি। এখানে তিনি এসেছেন এক বিরাট উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটি বুঝতে হবে। কারো এজেন্ট হয়ে কাজ করার মানুষ অন্তত শ্রীকৃষ্ণ নন। জরাসন্ধকে হত্যা করার পরই কৃষ্ণ, ভীম এবং অর্জুন এই তিনজনে জরাসন্ধের দেহটি সেই রাতেই রাজভবনের বাইরে ফেলে দিলেন। সভাস্থল হতে তারা বেরিয়ে তিনজনে জরাসন্ধের রাজকীয় রথে চড়ে বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ে তারা প্রথমেই এলেন সেই কারাগৃহে যেখানে বহু বিজিত সামন্ত রাজাদের বন্দি করে রেখেছিলেন জরাসন্ধ। একে একে তাদের মুক্ত করে দিলেন শ্রীকৃষ্ণ। অত্যাচারিত বন্দি রাজারা মুক্ত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন শ্রীকৃষ্ণের কাছে। কৃষ্ণ তাদের বললেন, মহারাজ যুধিষ্ঠির রাষ্ট্রযজ্ঞ করবেন বলে মনস্থ করেছেন। আপনারা প্রত্যেকেই তাকে সম্রাট পদলাভের জন্য সাহায্য করুন। সবাই প্রাণ খুলে সাহায্যের আশ্বাস দিলেন। তারপর সবাই বেরিয়ে পড়লেন মগধ হতে জরাসন্ধের রথে চড়ে। জরাসন্ধের এই যে রথের কথা বারবার আমরা বলছি, এই রথটি কিন্তু কোনো সাধারণ রথ নয়। মহারাজ বৃহদ্রথ এই রথটি পেয়েছিলেন দেবরাজ ইন্দ্রের কাছ হতে বন্ধুত্বের উপহার হিসেবে। সেই রথ উত্তরাধিকার হিসেবে জরাসন্ধ লাভ করেছেন। এই রথটি পরবর্তী সময়ে জরাসন্ধকে বধ করে কৃতজ্ঞতা স্বরূপ ভীম উপহার দেন শ্রীকৃষ্ণকে। কারণ শ্রীকৃষ্ণের সাহায্য এবং ইঙ্গিত ছাড়া ভীম জরাসন্ধকে সহজে বধ করতে পারতেন না। জরাসন্ধের সাথে শ্রীকৃষ্ণের মোলাকাত কেবল মথুরায় জরাসন্ধের 18 বার আক্রমণের সময়ই হয়নি। সে সময় তো দুজনে মুখোমুখি হয়নি, এবং মুখোমুখি না হলেও দুজনের দ্বৈরথ অর্থাৎ মুখোমুখি চ্যালেঞ্জ কিন্তু বহু
বার হয়েছে, ওই যুদ্ধে না হলেও যুদ্ধে তিনি রণছোড়য হয়ে কৃষ্ণ পালিয়ে গেছেন। কিন্তু এমন নয় যে জরাসন্ধের সঙ্গে তার মুখোমুখি হয়নি, জরাসন্ধের চ্যালেঞ্জ কৃষ্ণ অ্যাকসেপ্ট করেননি, করেছেন। এবং সেই প্রত্যেকটি জায়গায় শ্রীকৃষ্ণ নিজে বুদ্ধিমত্তার কৌশলে জরাসন্ধকে বিপর্যস্ত করে তার মুখের গ্রাস কেড়ে নিয়ে পালিয়ে গেছেন। এভাবেই বিদর্ভ রাজকন্যা রুক্মিণীকে হরণ করেছেন শ্রীকৃষ্ণ। যেখানে জরাসন্ধ উপস্থিত ছিলেন তার শিষ্য প্রতিম শিশুপালের সাথে রুক্মিণীর বিয়ে দিতে। রুক্মিণীর পিতা বিদর্ভরাজ ভীষ্মকও জরাসন্ধের পক্ষেই ছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। শ্রীকৃষ্ণের উপস্থিতি টের পেয়ে জরাসন্ধ বিদর্ভে উপস্থিত রাজাদের সামনে এক দীর্ঘ ভাষণ দিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। কৃষ্ণের বুদ্ধিমত্তার কাছে হার মানতে বাধ্য হয়েছেন জরাসন্ধ শিশুপালের জোট। এরপরে কৃষ্ণ জরাসন্ধের অনুগামী কালযবনকে হত্যা করেন। সপুত্রক জরাসন্ধের সাথে কৃষ্ণের আবার দেখা হয়েছিল পাঞ্চালে দ্রৌপদীর স্বয়ংবর সভায়। সেখানে অবশ্য জরাসন্ধ কিছুই করতে পারেননি। তিনি ধনুকটিকে তুলতে পড়াতে গিয়ে এমন বিপর্যস্ত হয়েছিলেন যে কাপড় টাপড় খুলে তাকে লজ্জিত হয়ে সেই সভা সঙ্গে সঙ্গেই ত্যাগ করতে হয়েছিল। আসলে তখন তো তার বয়সও হয়ে গেছিল, তার যে প্রভাব আস্তে আস্তে কমছে সেটা কিন্তু তিনি তখনও টের পাননি। জরাসন্ধের সাথে কৃষ্ণের আবার দেখা হয়েছিল মদ্র দেশে। দুজনেই মদ্রকন্যা লক্ষণার স্বয়ংবর সভায় উপস্থিত ছিলেন। সেখানেও জরাসন্ধ স্বয়ংবরের শর্ত পূরণ করতে পারেননি, লক্ষণাকে লাভ করেছিলেন শ্রীকৃষ্ণ। তাহলে আমরা দেখলাম যে জরাসন্ধের সঙ্গে কৃষ্ণের যতবার মৌখিক সামনাসামনি দেখা হয়েছিল ততবারই শ্রীকৃষ্ণ জিতেছেন, এবং যতবারই জরাসন্ধ কৃষ্ণকে আক্রমণ করতে মথুরা গেছিলেন, কৃষ্ণ কৌশলে সেখান থেকে সরে গেছিলেন। তিনি পরপর কিন্তু জরাসন্ধের মিত্র বাহিনীদেরকে একের পর এক হত্যা করে জরাসন্ধের রাজনৈতিক প্রভাব হ্রাস করছিলেন। মগধ ত্যাগের পূর্বে জরাসন্ধকে হত্যা করার পর শ্রীকৃষ্ণ আরও একটি কাজ সম্পন্ন করলেন। সেই কাজের ফল হলো কিন্তু দুরকম। ফলত মগধের মিত্রতা এবং শত্রুতা দুই কৃষ্ণ তথা পাণ্ডবদের চিরসঙ্গী হয়েই রইল। আগামী পর্বে শুনব সেই কৃষ্ণ কর্মের কাহিনী। নমস্কার। রাম প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।